গল্পের নাম শঙ্খতেও ফাটল ধরে। লেখনীতে সঞ্চয়িতা। প্রথমবারের প্রেগন্যান্সিতে বৃক্কে পাথর ধরা পড়ল লিখির। জানা মাত্রই থমকে গেছে লিখি। এক হাতে প্রেগন্যান্সির রিপোর্ট নিয়ে স্থিরভাবে বসে আছে লিখি। পাশেই তার স্বামী শুভম নিশ্চুপ ভাবে বসে আছে। লিখির পুরো পৃথিবী ঘুরছে, বিয়ের আজ 8 বছর পর সে মা হতে যাচ্ছে। আর এই সময় তার বৃক্কে পাথর হতে হলো। লিখির মনে হচ্ছে এই পৃথিবীতে তার মতো অভাগী আর কেউ নেই। বুকটা ফেটে যাচ্ছে তার, ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাঁদতে। চেতনা হারানোর কারণে সে কাঁদতেও পারছে না। পাশেই শুভম স্থিরভাবে ডক্টর অভির দিকে তাকিয়ে আছে। এভাবেই কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর শুভম ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, এর কি কোনো সমাধান নেই ডক্টর অভি? আমাদের বিয়ের 8 বছর পর আমি বাবা হতে যাচ্ছি। ভাঙা ভাঙা কণ্ঠে ডক্টর অভি কিছুক্ষণ চুপ করে রইল শুভমের দিকে, এরপর দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, এটার একটাই উপায়, সার্জারি। আর যদি সার্জারিটা হয় তাহলে আপনাদের বাচ্চাটাকে বাঁচানো যাবে না। আর আপনার স্ত্রী যদি সার্জারি না করাতে চান আর বাচ্চাটাকে জন্ম দিতে চান তাহলে এতে করে আপনার স্ত্রী এবং বাচ্চা দুইজনেরই ক্ষতি হবে। আর আপনার স্ত্রী খুবই সিরিয়াস অবস্থায় আছে। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, লিখি অঝরে কান্না করতে লাগল। তার বিয়ের আজ এতগুলা বছর পর সে প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে যাচ্ছে। কিন্তু তার ভাগ্য তার হাতে হ্যাঁ মিলাতে পারছে না। শুভম ভাঙা গলায় লিখিকে বলল বাইরে গিয়ে বসতে, শুভম ডক্টর অভির সাথে কথা বলবে। লিখি আঁচল দিয়ে চোখ মুখ চেপে কান্না করতে করতে বাহিরে চলে গেল। আপনি কি আসলেই যা করছেন ঠিক করছেন? একবার বিবেক দিয়ে ভেবে দেখুন। চিন্তিত কণ্ঠস্বরে শুভম কাঠ কাঠ গলায় বলল, আমি যেটা করছি সেটা ঠিকই করছি। আপনি শুধু সব সামলে লিখির অ্যাবর্শন করতে পারলেই হলো। টাকার দিকে তাকাবেন না, শুভম রায়ের টাকার অভাব নেই। একটা কথার দিকে খেয়াল রাখবেন, লিখি যাতে কোনোমতেই জানতে না পারে যে ওর বৃক্কে কোনো পাথর টাথর হয়নি, বরঞ্চ ওর অ্যাবর্শন করা হচ্ছে। আর কালকেই কাজটা সেরে ফেলতে হবে। কাঠখোট্টা কণ্ঠস্বরে ডক্টর অভি নিরাশার দৃষ্টিতে শুভমের দিকে তাকিয়ে আছে। মানুষটা সবাইকে বাহিরের মিষ্টি দিকটাই দেখায়, কিন্তু তার ভেতরে যে একটা পশুত্ব আছে তা এখনো পর্যন্ত কেউ টের করতে পারেনি। ডক্টরের খারাপ লাগছে কিন্তু তার কিছুই করার নেই। তিনি গলার স্বর ছোট করে বলে উঠলেন, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে সবকিছু। উনি জানতে পারবেন না যে ওনার অ্যাবর্শন করানো হচ্ছে। আপনি কালকে ওনাকে যথাসময়ে নিয়ে আসবেন। শুভম বাঁকা হাসল। ডক্টর অভিকে ধন্যবাদ জানিয়ে সে উঠে দাঁড়াল। বাহিরে এসে গম্ভীর মুখ করে লিখিকে বলে উঠল, চলো বাড়িতে চলো, কালকে তোমার সার্জারি করা হবে। ডক্টর অভি আশা দিয়েছেন আমাদের বাচ্চাকে তিনি বাঁচাবার সম্পূর্ণ চেষ্টা করবেন। গম্ভীর মুখে লিখি নিঃশব্দে কান্না করছে, অতি কষ্টে সে পাথরে পরিণত হয়েছে। লিখির বলার মতো ভাষা নেই মুখে। বহু কষ্টে উঠে দাঁড়াল সে। শুভমের দিকে এক নজর তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল লিখি। আমি এতটাই অভাগী যে বিয়ের 8 বছর পর মা হতে গিয়েও মা না হওয়ার পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। শুভম যেভাবেই হোক না কেন আমাদের বাচ্চাটাকে বাঁচান। ফুপিয়ে ফুপিয়ে শুভম মন খারাপের ভান ধরল। এক হাত দিয়ে লিখিকে বুকে চেপে ভাঙা কণ্ঠে বলে উঠল,
আমাদের সন্তানের কিছুই হবে না, তুমি দেখে নিও। আমাদের পরিবার পূর্ণ করার জন্য সে আমাদের কাছে আসবেই। তুমি শুধু নিজের মনোবল বজায় রাখো। কালকের সার্জারির পরেই সে আমাদের কাছে চলে আসার আস্থা দিবে আমাদের। ভাঙা গলায় লিখি পারছে না কিছুতেই নিজেকে সামলাতে। এতগুলো বছর পর সে মা হতে যাচ্ছে, কিন্তু এই সময় তার সাথে এটা হতে হলো। নিজেকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ভাগ্যহীনা মনে হচ্ছে তার। গাড়িতে চুপচাপ বসে আছে লিখি। শুভম ড্রাইভ করছে। হসপিটাল থেকে তারা সোজা ঢাকেশ্বরী মন্দিরে চলে গিয়েছিল দুর্গা প্রতিমা দর্শন করতে। সেখানে গিয়ে লিখি তার প্রতিটা মুহূর্তে দুর্গা মায়ের কাছে তার মাতৃত্ব টিকিয়ে রাখার প্রার্থনা করেছে। অনেকটা সময় সেখানে থাকার পর তারা বাড়ির উদ্দেশ্য রওনা হচ্ছে। লিখি চুপচাপ জানালার দিকে মুখ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। সময়টা বিকেলের শেষাংশ এখন। আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। আর সেই রক্তিম আকাশে পাখিরা মুক্ত হয়ে উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। লিখি চুপচাপ আকাশের দিকেই তাকিয়ে আছে। সবকিছু উপভোগ্যনীয় হলেও বর্তমানে সবকিছু তার কাছে বিষাদ মাখা লাগছে। খানিকক্ষণ পর পর বুক চিরে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। লিখি চলে এসেছি। নামো, আমি গাড়ি সাইড করে রেখে আসি। নিচু স্বরে শুভমের আচমকা ডাকে ধ্যান ভাঙল লিখির। মৃত ব্যক্তির মতো চুপচাপ গাড়ি থেকে বেশ সময় নিয়ে নামল লিখি। শুভম গাড়ি সাইডে রেখে এসে দেখে তখনও লিখি সেভাবেই দাঁড়িয়ে আছে। ভ্রুকুচকে বিরক্তি ভাব অনুভব করলেও লিখিকে তার বিরক্তি ভাবটা দেখাল না সে। সোজা হেঁটে লিখির হাত ধরে বাড়িতে ঢুকল সে। বাড়িতে ঢুকতেই লিখির শাশুড়ির সম্মুখীন হতে হল। কিরে শুভম, তোদের দুজনের মুখ শুকিয়ে আছে কেন এরকম? ডক্টর কি বলেছে শুভম? এভাবে চুপ করে আছিস কেন? চিন্তিত কণ্ঠস্বরে শুভম নিচু স্বরে বলে উঠল, মা, লিখির বৃক্কে পাথর ধরা পড়েছে, সিরিয়াস অবস্থা। ডক্টর বলল কালকে সার্জারি করা হবে ওর। উনি আমাদের আশা দিয়েছেন আমাদের সন্তানের কিছু হতে দিবেন না। নিচু স্বরে শুভমের কথা শেষ হতে না হতেই লিখির শাশুড়ি তেলে বেগুনে জ্বলা কণ্ঠস্বরে বলে উঠলেন, বিয়ের আজ 8 বছর পর মা হতে যাচ্ছে, কিন্তু সন্তান জন্ম দিতে পারবে কিনা সেটার নিশ্চয়তা নেই। বাহ, তোমার মতো একটা মেয়ের সাথে আমার ছেলেটাকে বিয়ে দিয়েই আমি ভুল করেছি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আজ পর্যন্ত আমার নাতি নাতনি আমাকে ঠাম্মা ঠাম্মা বলে ডাকত। কড়া গলায় শাশুড়ি মায়ের এহেন কথায় লিখির ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু বলার মতো লিখির কাছে শব্দ নেই। এর প্রতি উত্তরে সে কি বলবে তার জানা নেই। লিখি আর না দাঁড়িয়ে আস্তে আস্তে নিজের রুমের দিকে পা বাড়াল। রুমে ঢোকার আগে মুহূর্তে শাশুড়ি মায়ের কোথায় সে থমকে গেল। তুমি হয়তো কারো পাপের ফল ছিলে, তাই ভাগ্য তোমার সাথে নেই। নেহাত সমরেশ বাবু তোমাকে দয়া দেখিয়ে নিজের মেয়ের পরিচয় দিয়েছেন, নয়তো আজ যে কোথায় থাকতে। শুনো, তোমার মতো পাপের ফলকে আমি আর নিজের ছেলের বউ হিসাবে মানব না। যদি এই সন্তানকে জন্ম না দিতে পারো তাহলে তুমি নিজে থেকে আমার ছেলেকে ডিভোর্স দিবে। কঠোর কণ্ঠস্বরে কথাটা বলল লিখির শাশুড়ি। মিসেস রাহেলা সেই বিয়ের 6 মাসে পর থেকে লিখিকে আজ পর্যন্ত অনেক কথাই শুনিয়েছেন, কিন্তু এইরকম কথা আগে কোনোদিন বলেননি। আজকে ওনার মুখ থেকে এইরকম কথা শুনে লিখি নিজেকে হারিয়ে ফেলল। হিতাহিত জ্ঞান শূন্য হতে লাগল তার।
তার মাথায় বারবার ঘুরপাক খেতে লাগলো একটা কথাই, খারাপ সময়ে বুঝি এভাবেই আপন জনেরা ব্যক্তিত্বে আঘাত করে। লিখি আর পারল না সহ্য করতে। সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল লিখি। ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছেন আমার কথা? কারো ফিসফিসিয়ে বলা কথা শুনে চোখ মেলে তাকালো লিখি। চোখ মেলার সাথে সাথে লিখির প্রচণ্ড মাথায় ব্যথা হতে লাগল। লিখি পিটপিট করে তাকালো, সামনেই একজন নার্স দাঁড়িয়ে আছে। লিখি চারিদিকে একটু দৃষ্টি প্রগার করে তাকাতেই বুঝল সে হসপিটালের বেডে শুয়ে আছে। পাশেই নার্স তাকে তাড়া দিচ্ছে একটা রেকর্ড শোনার জন্য। লিখি আশ্চর্য হল। আপনি কিসের কথা বলছেন? অবাকের স্বরে। দেখুন ম্যাম, আমার এত কথা বলার সময় নাই। আপনাকে আমার এই রেকর্ডটা শোনাতেই হবে। আপনার এখন সার্জারির নামে অ্যাবর্শন করানো হবে। আপনি যদি এখান থেকে এখন না পালিয়ে যান তাহলে আপনার সন্তানের বিপদ হবে। লিখি বিস্মিত হল। কি বলছে উনি? সব লিখির মাথার উপর দিয়ে গেল। লিখির তো এখন সার্জারি করা হবে বৃক্কের পাথর অপসারণের জন্য, তাহলে উনি কেন অ্যাবর্শনের কথা বলছেন? লিখি নার্সের হাত থেকে ফোনটা নিয়ে রেকর্ডটা শুনতে লাগল। সম্পূর্ণ রেকর্ডটা শুনে গায়ে শিহরণ বয়ে গেল লিখির। লিখির মস্তিষ্ক শুধু এটাই আওড়াচ্ছে, মানুষ এতটা বিশ্বাসঘাতক কিভাবে হতে পারে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না লিখি। এটা মিথ্যা আমি জানি, শুভম এরকম কিছুই করতে পারে না আমার সাথে। অস্ফুট স্বরে। হয়তো আপনি এটা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। ডক্টর অভি নিজে এইটা রেকর্ড করে আমাকে দিয়ে বলেছেন এটা যত তাড়াতাড়ি পারি আপনার কাছে পৌঁছে দিতে। আপনি এখান থেকে পালিয়ে যান ম্যাম। আপনি যাকে ভরসা করে এই অবধি এসেছেন সে আসলে ভরসার যোগ্য না। নার্স আর কিছু বলতে পারল না, তার আগেই তিনি জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন। হঠাৎ এইরকম হওয়ায় চমকে উঠল লিখি। সামনের দিকে তাকাতেই সে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। অবশেষে তোমার জ্ঞান ফিরল তাহলে? কিন্তু তোমাকে তো আবার ঘুমাতে হবে। তুমি না ঘুমালে তোমার সার্জারি হবে কিভাবে? লিখি ভয়ে কেঁপে উঠল। লিখির কাছে সবটা পরিষ্কার হল। লিখির বৃক্কে কোনো পাথর হয়নি, বরঞ্চ শুভম তাকে মিথ্যা নাটক দেখিয়ে তার অ্যাবর্শন করাতে চাচ্ছে। লিখি দ্রুততার সাথে বেড থেকে নেমে গেল। শুভমের থেকে নিজেকে বাঁচাতে ওখানে থাকা কিছু জিনিসপত্র ছুঁড়তে থাকে। শুভম বিরক্ত বোধ করল প্রচুর। সে এগিয়ে গেল লিখির দিকে। লিখি গায়ের সমস্ত জোর দিয়ে শুভমকে ধাক্কা মারল। শুভম কিছুটা পিছিয়ে গেল। অমনি লিখি বাহিরের দিকে যেতে নিলে পিছন থেকে শুভম লিখির চুল চেপে ধরল। রেগে শুভম লিখিকে ওভাবেই সজোরে ধাক্কা দিল সামনের দিকে। লিখি ব্যালেন্স হারিয়ে কক্ষের দরজার সাথে লেগে মাথায় বাড়ি খেল। ব্যথায় কুকিয়ে উঠল লিখি, তবুও নিজেকে সামলে নিল। উঠেই দ্রুত বাহিরে গিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দিল। শুভম এটা দেখে দৌড়ে দরজার কাছে গেল আর জোরে জোরে দরজা ধাক্কাতে লাগল। লিখি, তুমি যা করছো ভালো করছো না, দরজা খুলো বলছি। না হলে তোমাকে কাছে পেলে এমন অবস্থা করব যা তুমি গত 8 বছর আমার সাথে থেকেও টের করতে পারোনি। যে তোমার সাথে আমি ঠিক কি কি করতে পারি। রেগে চিৎকার করতে লাগল শুভম। লিখির মাথা ঘুরছে। মাথাটা শক্তপোক্ত করে চেপে ধরে কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। এরপর আশেপাশে তাকিয়ে হসপিটালের বাহিরে যেতে লাগল। মাত্র হসপিটালে প্রবেশ করছেন ডক্টর অভি। লিখিকে এভাবে হন্তদন্ত হয়ে বাহিরে যেতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। লিখি কোথাও না তাকিয়ে সোজা দ্রুততার সাথে হসপিটালের বাহিরে চলে যাচ্ছে।
এইদিকে মুখে গম্ভীর্য এনে ডক্টর অভি শুভম যেই কক্ষে আটকে আছে সেখানে গেলেন। শুভম ভেতর থেকে চেঁচামেচি করছে। ডক্টর অভি দ্রুত দরজা খুলে দিলেন। শুভম রাগে ফোঁসফোঁস করছে। লিখিকে দেখেছেন ডক্টর অভি। ও পালিয়ে গেছে, একটুর জন্য ওর অ্যাবর্শনটা আজ করানো গেল না। তবে পালিয়ে যাবে কোথায়? ওকে তো এই আমার খাঁচাতেই ফিরতে হবে। ডক্টর অভি শুধু চেয়ে দেখলেন শুভমের মুখশ্রীটা। বাহির থেকে দেখলে সবাই বলবে শুভমের মতো ভালো মানুষ আর একটাও নেই। অথচ ভেতরটায় এতটা কালিমাখা একটা পশুত্ব আছে তা কেউ জানেই না। লিখি আর হাঁটতে পারছে না, পাটা কেমন জানি অসাড় হয়ে আসছে তার। আজকে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের জন্য সবাই প্রতিমা নিয়ে নিকটতম দিঘির কাছে যাচ্ছে। লিখি ক্লান্ত দৃষ্টিতে চেয়ে থাকল শুধু। মনে মনে দুর্গা মাকে স্মরণ করল। ভীষণ জলের তেষ্টা পেয়েছে লিখির। সেই কাল থেকে এই অবধি কিছুই খাওয়া হয়নি তার। খাবার কিনে খাবে যে লিখির কাছে টাকাও নেই। লিখি চাইলেও নিজের বাবার বাড়িতে যেতে পারবে না, শ্বশুরবাড়ি তো নাই। সেখানের এক একটা মানুষ চেহারায় মুখও সেটে রেখেছে। লিখি কোনোদিন কল্পনাও করেনি শুভম এইরকম কিছু করতে চাইবে তার সাথে। গত ৮টা বছর তার সাথে কাটিয়ে আসছে, তবে কোনোদিন শুভমের কোনো বাজে উদ্দেশ্য তার চোখে পড়েনি। মানুষটা কি সুন্দরভাবে তার সাথে এতগুলো দিন অভিনয় করে আসছে। ভাবতেই গা শিউরে উঠছে লিখির। অনেকক্ষণ ধরে কিছু না খাওয়ার ফলে লিখির প্রচণ্ড দুর্বল লাগছে নিজেকে। কোনোমতে হেঁটে একটা গাছের ছায়ায় বসল সে। লিখির ক্লান্ত চোখ বুজে এলো। কিছুতেই সে আর চোখ মেলে রাখতে পারছে না। ঘুমেরা চোখরাজ্যতে নিজেদের রাজত্বে মেতে উঠল। আপনি কি আমাকে শুনতে পারছেন? আপনার এখন কেমন ফিল হচ্ছে? অস্বস্তি মিশ্রিত কণ্ঠে কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে আদো আদো ভাবে চোখ মেলে তাকালো লিখি। কিঞ্চিত আলো চোখে পড়তেই চোখ বন্ধ করে ফেলল সে। পরক্ষণে মনে পড়ল কেউ তাকে গাড়ি করে কোথাও নিয়ে যাচ্ছিল। লোকটা লিখির মাথা তার কাঁধের উপরে রেখেছিল। চট করে চোখ মেলে ফেলল লিখি। চোখ মেলতেই দেখে বিশাল এক কক্ষের বিছানায় শুয়ে আছে সে। তার বেডের ডান পাশে বসে আছে ৬০ বছরের এক বৃদ্ধা। বৃদ্ধার কিছু দূরে দাঁড়িয়ে আছে সাদা শার্ট পরা এক যুবক। লিখির আশেপাশে আরও কয়েকজন রয়েছে। আপনি ঠিক আছেন তো? কেমন ফিল হচ্ছে এখন? কথাটা শুনে লিখি পিটপিট করে চাইল ব্যক্তিটার দিকে। সাদা শার্ট পরিহিত ব্যক্তিটাকে লিখির কেন জানি চেনা চেনা মনে হচ্ছে। কিন্তু আপাতত তার ব্রেইনে জোর দেওয়ার ইচ্ছে হচ্ছে না লিখির। ভালো। আমাকে এখানে কে নিয়ে এসেছে? লিখি নিচুস্বরে বলল। আমি নিয়ে এসেছি। প্রতিমা বিসর্জন দেখে বাড়িতে যাওয়ার পথে আপনাকে এলোমেলো ভাবে পড়ে থাকতে দেখলাম। সবাই আপনাকে ঘিরে রেখেছিল। আপনাকে অনেক ডাকার পরও আপনি কোনো রেসপন্স করেননি। আপনাকে কেউ চেনেও না, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল আপনি অসুস্থ। তাই আপনাকে আমার সাথে বাড়ি নিয়ে আসলাম আর ডক্টরকে ফোন দিলাম। উনি আপাতত আপনাকে স্যালাইন দিয়েছেন। আপনি বোধহয় অনেকক্ষণ যাবৎ কিছু খাননি। আর সাথে অতিরিক্ত স্ট্রেস নেয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন। লিখি মুখ চুপসে ফেলল। কি বলবে সে বুঝতে পারছে না। কিছু না বলে কৃতজ্ঞতার সহিত লোকটার দিক তাকাল। আপনার জন্য খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নিয়েন। ঠাম্মি আপাতত সবাই বাহিরে চলো। ওনাকে কিছু সময় একা থাকতে দেওয়া উচিত, পরে না হয় ওনার পরিবারে খবর দেওয়া যাবে। পরিবারে খবর দেওয়ার কথা শুনে ভয় কেঁপে উঠল লিখি।
কাপা কাপা স্বরে কিছু বলতে চাইল কিন্তু পারল না। লোকটা কিছু বলার সুযোগ দিল না, হনহন করতে করতে বেরিয়ে গেল। লিখি ভয়ে আড়ষ্টে চোখ বুজে ফেলল। মনে মনে চাইল কোনোদিন যাতে সে আর শুভমের মুখোমুখি না হয়। মা, লিখি পালিয়ে গেছে। একটুর জন্য আজ ওর এবর্ষণটা হলো না। যদি লিখির এবর্ষণ না করাতে পারি তাহলে মনি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। লিখি এখন যা বুঝার বুঝে ফেলেছে। যদিও সমরেশ বাবুকে সব বলে দেয়, তাহলে তো আর সমরেশ বাবুর থেকে প্রতি মাসে আর অতগুলো টাকা নিতে পারব না। শুভম বাড়িতে ঢোকা মাত্রই উত্তেজিত হয়ে পড়েছে। মাথার চুল খামচে একবার এদিক যাচ্ছে আবার ওদিক যাচ্ছে। শুভমের এহেন আচরণে শুভমের মা প্রমীলা চিন্তিত কণ্ঠস্বরে ছেলেকে কিছু বলতে যাবে। এরই মাঝে শুভম কথাগুলো বলে উঠল। শুভমের কথা শুনে চোখ কপালে উঠার ন্যায় প্রমীলা দেবীর। হা হয়ে গট গট করে বলে উঠলেন, পালিয়ে গেছে মানে কি? লিখি জানল কিভাবে যে ওর সার্জারির বদলে এবর্ষণ হবে? মানে কি বলছিস তুই? আমি যা বলছি তাই। লিখি সব জেনে গেছে। ওই নার্স সব বলে দিয়েছে লিখিকে। কিন্তু আমি অবাক হচ্ছি কালকের ডক্টরের সাথে বলা কথাগুলো ওই নার্স জানল কিভাবে? আমার কাছে সব গুলিয়ে যাচ্ছে মা। যদি লিখির এবর্ষণ না করাই তাহলে মনি আমাকে ডিভোর্স দিবে বলেছে। অন্যদিকে লিখি যদি সমরেশ বাবুকে বলে দেয় সবটা তাহলে অতগুলো টাকা আমার হাতছাড়া হয়ে যাবে। প্রমীলা দেবী কি বলবেন বুঝে উঠতে পারছেন না। শুভম পাগল প্রায় আচরণ করছে। গত 8 বছরে একটু একটু করে নাটক করা সংসার সাজিয়েছেন লিখির সাথে। কেবল মাত্র লিখির নামে থাকা পৈতৃক সকল সম্পত্তি নিজেদের নামে নিতে পারবেন বলে। কিন্তু আজ সবটাই হারিয়ে যেতে বসেছে। লোভ মানুষকে পশুতে পরিণত করে। একদিনে গড়া লোভ মানুষকে পশু থেকে পুনরায় মানুষে পরিণত করতে পারলেও বছর বছর ধরে পোষা লোভ কোনোদিন মানুষকে পশু থেকে মানুষে রূপান্তরিত করতে পারে না। হয়তো সেই মানুষটা দেখাতে পারে সে শুধরে গেছে কিন্তু তার মন মানসিকতা একই রকমই থেকে যায়। শুভম আর প্রমীলা দেবীর ক্ষেত্রেও তাই হয়েছে। বছর বছর ধরে পুষে রাখা লোভ তাদেরকে একটু একটু করে পশুতে পরিণত করেছে। টাকা, টাকার লোভ তাদের মস্তিষ্ককে জেকে বসেছে। বিবেক চেতনা হারিয়ে লোভে অন্ধ হয়ে বসেছে তারা। টাকা হচ্ছে একদিনের সাথী কিন্তু বিবেক হচ্ছে সারা জীবনের সাথী। বিবেককেই যদি মানুষ পর করে দেয় তাহলে সারা জীবন মানুষকে মরীচিকা নামক টাকার পিছেই ছুটতে হবে। টাকা আর লোভ নামক মরীচিকার পিছে ছুটেই শুভম এত বড় পাপ কাজে নিজেকে জোড়াতে চাইছে। কত বড় পাষণ্ড সে, যে কিনা নিজের অনাগত সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল। শুভমের মস্তিষ্কে কথাটা চলা বন্ধ করে দিয়েছে যে পাপ কাজ করে হয়তো পাপকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু পাপের ফল তোমাকে কখনো ছাড়বে না উপযুক্ত শাস্তি না দিয়ে। শুভম কল্পনাও করতে পারছে না যে পাপের ফল কতটা কষ্টদায়ক হবে। তাই তো নির্দ্বিধায় পাপ করে যাচ্ছে। আপনার ফেসবুক আইডির নাম এএস দিব্য। আপনি কি জানেন এএসতে আর্সেনিক হয়? আপনার নাম তাহলে কি আর্সেনিক দিব্য? খিল খিল করে হাসার মাঝে কারো উক্তি শুনে থমকালো দিব্য। কিছুক্ষণ নীরব থেকে পিছু ঘুরল। পিছে ঘুরেই একরাশ বিরক্ততা জেকে বসল তার মুখশ্রীতে। নিধি খিলখিল শব্দে হাসছে। নিধিকে দেখে দিব্যর বিরক্ত লাগলেও নিধির উক্তি শুনে দিব্যর প্রচুর রাগ উঠল। কড়া গলায় বলে উঠল, এবাড়িতে যখন মন চাচ্ছে আসছেন আর যাচ্ছেন।
এতে কিছুই বলছি না আপনাকে, কিন্তু আমার প্রিয় মানুষের কথা কপি করে যে আমার দৃষ্টি আকর্ষণ পাবেন এটা ভেবে স্বপ্নেও ভুল করবেন না। মুহূর্তেই নিধির মুখের হাসি বিলীন হয়ে গেল। ক্ষীণ গলায় সেও বলে উঠল, মেয়েটার মধ্যে পেয়েছেনটা কি? মেয়েটার বিয়ে হয়েছে আজকে 8 বছরেরও বেশি। হয়তো তার 2-3টা বাচ্চা কাচ্চাও আছে। আর আপনি কিনা সেই মেয়েকে ঘিরে বসে আছেন। ক্ষীণ গলায়। নিধির কোথায় নেহাত বিরক্ত ছাড়া আর কিছুই উপলব্ধি করল না দিব্য। চুপচাপ সে স্মোক করে মন দিল। নিধি কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকার পর রাগে গজগজ করতে করতে চলে গেল। এইদিকে দিব্য ভাবুক হয়ে উঠল। নিধি বলল মেয়েটার 2-3টা বাচ্চা আছে, কিন্তু সে তো জানে এরকম কিছুই না। স্মোক করতে করতে আনমনেই বলে উঠল, হতে পারে সে অন্য কারো, কিন্তু আমার মনের পুরোটা জুড়ে আছে সে। ভাবতেই অবাক লাগে সে এখন আমার কাছেই আছে। তবে তার জানা নেই যে আমি তাকে কতটা নীরবভাবে ভালোবাসি। আনমনে। দিব্যর কিছু একটা মনে হতেই সিগারেট ফেলে উঠে গেল বাহিরে দিকে। আপনার কিছু কি প্রয়োজন? কারো কণ্ঠস্বরে মৃদু কেঁপে উঠল লিখি। কণ্ঠটা তার অতীব পরিচিত, সে আগেও এই কণ্ঠস্বর শুনেছে কিন্তু মনে করতে পারছে না এই কণ্ঠস্বর টাকার। মিনমিন করতে করতে পিছু ঘুরল লিখি। সামনে দিব্য দাঁড়িয়ে আছে শুকনো মুখে। লিখি আমতা আমতা করে বলল, না মানে কিছু না। কিছু না মানে? আমি জানি আপনি এখন চলে যাচ্ছিলেন এ বাড়ি থেকে। কিন্তু কাউকে কিছু না জানিয়ে এভাবে যাওয়াটা কি ঠিক হবে? লিখি খানিকটা বিপাকে পড়ল। আসলেই তো গত 6 দিন ধরে সে এ বাড়িতে রয়েছে। আজকে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে চলে যাচ্ছিল অকৃতজ্ঞভাবে। আপনি চাইলে এখানে থাকতে পারেন আপনার যতদিন মন চায় ততদিন। আপনি আপনার ফ্যামিলির কাউকে আপনার খবর দিতে মানা করেছেন অবশ্য কোনো সমস্যা থাকার কারণে, সেটা আমরা বুঝেছি, তাই আপনি চাইলে এখানে থাকতে পারেন। লিখি কৃতজ্ঞতার দৃষ্টিতে দিব্যর দিকে তাকাল। দিব্যর মুখ চোখ শুকানো। কেন জানি লিখির মনে হলো এই চেহারা তার পূর্ব পরিচিত। লিখির আরও মনে হলো দিব্য তাকে কিছু বলতে চাইছে। এই 6 দিনে আপনার সাথে আমার আজকে দেখা হলো সামনাসামনি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আপনি কি আমাকে চিনতে পারেননি? লিখি নিশ্চুপে দিব্যর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। মস্তিষ্কে কিছুক্ষণ জোর দেওয়া পর তার মনে পড়ল সে দিব্যকে ভালো করেই চিনে। আপনি? অস্ফুষ্ট স্বরে। দিব্য কিছু বলল না, নিশ্চুপে একটা শুকনো হাসি দিল কিঞ্চিৎ। এরপরে কিছু না বলেই দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করল। লিখি থমকে দাঁড়াল। মনে পড়ল সেই এক রৌদ্রময় দুপুরের কথা, ঘামে একাকার হয়ে কলেজের মাঠে দাঁড়িয়ে আছে লিখি। সেই অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে তার প্রাণের বেষ্টু রাহার জন্য। লিখির হঠাৎ নজর পড়ল দিব্যর উপরে। সে বন্ধুদের সাথে কথা বলছে আর মিটি মিটি হাসছে। লিখির মনে পড়ল গতকাল সে দিব্যর ফেসবুক আইডি পেয়েছে। সেখানে দিব্যর নাম ছিল এএস দিব্য। লিখির আরও মনে পড়ল কেমিস্ট্রিতে পড়েছিল এএসতে আর্সেনিক। লিখি মনে প্রশ্ন নিয়ে দিব্যর কাছে গিয়ে হুট করে বলে উঠল, আপনার ফেসবুক আইডির নাম এস দিব্য। আপনি কি জানেন এএসতে আর্সেনিক? তাহলে আপনার নাম কি আর্সেনিক দিব্য? দিব্য সেদিন অবাকের দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, মুখ দিয়ে টু শব্দও করেনি। কথাটা লিখি বলে বেকায়দায় পড়ে গিয়েছিল।
তাই হালকা হেসে সেদিন সেখান থেকে চলে গেছিল দ্রুত। তারপর থেকেই দিব্যর সাথে দেখা হলে দিব্য তাকে একটা গম্ভীর লুক দিত, কোনোদিন হাসতো না। শুভমের সাথে লিখির বিয়ের 2 দিন আগে দিব্যর সাথে লিখির দেখা হয়েছিল। দিব্যকে বেশ উস্কো খুস্কো লেগেছিল লিখির। লিখি দেখেছিল দিব্য তাকে কিছু বলতে নিয়েছিল, কিন্তু লিখি দিব্যকে উপেক্ষা করে চলে গিয়েছিল। এরপর আর কোনোদিন তার সাথে আর লিখির দেখা হয়নি। লিখি হতবাক, এতগুলা বছর পর দিব্যর সাথে তার দেখা হবে কোনোদিন ভাবেনি সে। সে এখন দিব্যর বাড়িতে আছে। লিখির কেমন জানি লাগছে। ভাগ্য তার শেষ পর্যন্ত কোথায় যায় সে এখনো আন্দাজ করতে পারছে না। তবে লিখি ভেবে নিয়েছে যত ঝড় ঝাপটা আসুক না কেন, যে করেই হোক সে তার সন্তানকে বাঁচাবেই। লিখি ভেবে নিয়েছে সে কোনোদিন শুভমের মুখোমুখি হবে না, আর নিজের সন্তানকেও সে কোনোদিন শুভমের সামনাসামনি হতে দিবে না। লিখির হঠাৎ অস্বস্তি লাগছে, চুপচাপ সে নিজে যেই রুমে থাকে সেখানে চলে গেল। তুমি এখানে কি করছো লিখি? যা ভেবেছিলাম তোমার এই 2 টাকার পাগল প্রেমিক তোমাকে একা রাখবেই না, নিজের কাছে নিয়ে আসবে যে করেই হোক না কেন। তাই তো বুদ্ধি করে এখানে আসলাম। তবে যাই করো না কেন তোমার এবর্ষণ তো হবেই। সাথে তুমি আমার খাঁচাতেই বন্দী থাকবে। এখন চলো বাড়ি চলো। আনমনে জানালার সামনে দাঁড়িয়ে ছিল লিখি। হঠাৎ কারো এহেন কণ্ঠের বাণী শুনে কেঁপে উঠল সে। আশ্চর্যান্বিত হল সে, কারণ এটা শুভমের কণ্ঠস্বর। ভীত চোখে পিছু ফিরে শুভমকে দেখে নিশ্চুপ হল লিখি। শুভম দাঁড়িয়ে আছে, সাথে তার মা প্রমীলা দেবী। লিখির কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। সে যে এখানে আছে শুভম জানল কিভাবে? তুমি এমন কিভাবে করতে পারো আমার সাথে? তুমি কিভাবে এমন মুখোশধারী হতে পারো? আমি যে মুখোশ পরে থাকি অনেকভাবেই দেখিয়েছিলাম তোমায়, তুমি বোকা বুঝোনি কখনো। তুমি যে তোমাকে আমার বউ ভাবো আসলে ব্যাপারটা তেমন না। আমি তোমাকে আমার কাজের লোক ছাড়া কিছুই মনে করি না। তোমার সাথে বিয়ের 6 মাসের মাথায় আমি মণিকে বিয়ে করি। এত বছর তার সাথে আমি একসাথে থেকে আসছি। ওই সংসারে আমাদের 5 বছরের একটা বাচ্চাও আছে। শুভমের আচমকা এমন কথা শুনে লিখির ভেতরটা পুড়ে ছারখার হয়ে গেল। বাকশক্তি হারিয়ে ফেলল সে। কেন জানি তার নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। লিখির আপনা আপনি নিজের হাতটা তার পেটে কাছে চলে গেল। তা দেখে শুভম খানিকটা হাসল। তাচ্ছিল্যের কণ্ঠে বলে উঠল, পেটে হাত দিয়ে মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। তোমাকে এবর্ষণ তো করতেই হবে, সেই সাথে আমার খাঁচাতেই বন্দি থাকতে হবে। শোনো লিখি, আমার আগেই ধারণা হয়েছিল তুমি এই বাড়িতেই থাকবে। তোমার প্রেমিক দিব্য টানে। লিখি কষ্টের মাঝেও অবাক হল। শুভম কিভাবে জানল সে দিব্যর বাড়িতে আছে? লিখি বুঝতে পারল শুভমের কথা। শুভম তাকে আর দিব্যকে মিলিয়ে ফেলছে। কিঞ্চিত রাগ লাগল তার। আমাকে তোমার চরিত্রের মতো ভেবো না। আমি তোমার মতো না যে বিবাহিত থাকাকালীন আরেকটা বিয়ে করে বছরের পর বছর প্রথম পক্ষের সাথে নাটক করছি। আর দিব্য টান মানে কি বলতে চাইছো? শুনো, দিব্যর সাথে আমার কোনোদিন সম্পর্ক ছিল না যে তার টানে এখানে আসব। তোমার মতো লোকের থেকে বাঁচতে এখানে আমাকে আশ্রয় দিয়েছে দিব্য।
শুভম হাসল, তারপর মুখ বেঁকিয়ে বলল, জানি জানি, সবটা জানা আছে আমার। তোমাদের মাঝে সেই বহু বছর আগেই সম্পর্ক ছিল। তোমার প্রেমে পাগল ছিল দিব্য। তাই তো, তোমাকে দিব্যর প্রেমে পাগল হওয়ার আগে আমার প্রেমে পাগল করলাম। আর দিব্য বেচারা কট খেয়ে গেল। জানো, দিব্যকে আমি আমার দুই চোখে দেখতে পারি না। কারণ একটাই, সম্পর্কে সে আমার সৎ ভাই হয়। সে থাকতে আমি কোনোদিন বাবার থেকে ভালো কিছু পাইনি। তাই তোমাকে ও পাওয়ার আগেই নিজের ব্যবহারের করে নিলাম। সে বেচারা আজও কাঁদে তোমার জন্য। প্রতিটা মুহূর্ত তোমার উপরে নজরও রাখে। তাই তো তোমার অবস্থা জানা মাত্রই তোমাকে এই বাড়িতে নিয়ে আসলো। লিখি অবাক হলো, তার বুকে ক্রমশ ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। লিখি সৎ ভাই কথাটা শুনে থমকে গেছে। দিব্য আর শুভম দুজন একে অপরের সৎ ভাই। তারপর কিছুক্ষণ চুপ করে থাকল সে। কিছু বলতে নিবে ওই মুহূর্তেই শুভম তার হাত শক্ত করে চেপে ধরে বলে উঠল, কোনো বাহানা না, তোমাকে আমার সাথেই যেতে হবে। চাইলেও ওই দিব্য তোমাকে নিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। এখানে থেকে তোমাকে আগে আমি হসপিটালে নেব তোমার অ্যাবর্শনের জন্য। চলো। শুভম আর কিছু বলতে পারল না, তার আগেই কেউ দরজায় খট খট শব্দ করল। শুভম সেদিকে তাকিয়ে দিব্যকে দেখতে পারল। দিব্য চোয়াল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। শুভম ডোন্ট কেয়ার ভাব নিয়ে লিখির হাত শক্ত করে টান দিল। দিব্যকে দেখে প্রমীলা দেবী কিছুটা চমকালেন, তিনি খোঁজ নিয়েছিলেন আজ দিব্য বাড়িতে থাকবে না। তাই সবটা জেনে এখানে এসেছিলেন লিখিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে এসে যে এভাবে দিব্যর মুখোমুখি হবে তিনি ভাবেননি। প্রমীলা দেবী আড়ালে বলল, শুভম তাড়াতাড়ি লিখিকে নিয়ে চল। দিব্য কিছু বলার আগেই শুভম লিখির হাত ধরে দিব্যকে উপেক্ষা করে যেতে নিলেই দিব্য বলে উঠল, আপনার নিজের চরিত্র তো ঠিক নেই, অন্তত ছেলেকে তো চরিত্রবান বানাতে পারতেন। আপনি বারবার কেন প্রমাণ করেন যে আপনার শিক্ষা দীক্ষায় রয়েছে সবসময় অন্যের জিনিস নিয়ে টানাটানি করা? সেই শিক্ষা আবার ছেলেকেও দিয়েছেন। আপনি এতদিনেও বুঝলেন না কেন বাবা আপনাকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? দিব্যর কথায় ভরকালেন প্রমীলা দেবী। মায়ের অপমানে শুভম ধমকে উঠল, ঠিক করে কথা বল দিব্য। আমার মাকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলেছিস তো ভালো হবে না বলছি। দিব্য চোখে মুখে কিঞ্চিৎ বিরক্ততা বোধ আনল। সত্যি কথায় সবসময় খারাপটাই হয়। সেটা বাদ দে, আমার বাবা তোর মাকে সেই কবেই বের করে দিয়েছে এ বাড়ি থেকে। তো আজ হঠাৎ এত বছর পর আসলি, চা টা না খেয়েই চলে যাচ্ছিস? ভাই কিন্তু মানব না। শুভম আরও রাগল। কাট কাট গলায় উত্তর করল, কেন এসেছি ভালো করেই জানিস। শুন, যেটার জন্য এখানে আসতে হয়েছে সেটা না তোর না, সেটা আমার। তো এভাবে আমার পথ আটকানোর কোনো মানেই হয় না। দিব্য ভাবলেশহীন ভাবে বলল, তোর আবার কি জিনিস এ বাড়িতে রয়ে গেল? তুই চলে যাওয়ার সাথে সাথেই তো সব কিছুই পুড়িয়ে ফেলেছিলাম। তো এখন তোর আবার কি জিনিস রয়েছে এখানে? দিব্যর কথায় শুভমের প্রচুর রাগ উঠল। রাগটা তার অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। শুভম লিখির দিকে তাকালো, লিখি মলিন মুখে নিচের দিকে তাকিয়ে আছে। নড়ছেও না, কোনো শব্দও করছে না। সামনে থেকে সরে দাঁড়া বলছি ভালোভাবে। আর হাইপার হচ্ছিস কেন ভাই?
শুনেই বাড়িতে কে এলো কে গেল তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে তুই যখন এসে পড়েছিস এখানে, আমার পারমিশন না নিয়ে আর যেতে পারবি না। যতই হোক ভাই লাগিস, একটু আহ্লাদ তো করতেই হয়, তাই না বল? লিখি নীরব দর্শক হিসাবে দাঁড়িয়ে আছে। রীতিমতো তার ব্রেইন কাজ করা বন্ধ করে দিচ্ছে। একদিকে সে ভাবছে শুভম তখন ওইরকম কথা কেন বলল, আর অন্যদিকে সে ভয় আছে যদি শুভম তাকে জোর করে নিয়ে যায় তাহলে তার মাতৃত্ব নষ্ট হয়ে যাবে, চিরদিন তাকে নর্গে থাকতে হবে। শুভম তার এবর্ষণ করাবে ভাবতেই লিখির ভেতরটা ভেঙে যাচ্ছে। হাতটা এত শক্ত করে ধরিস না, দেখ কেমন লাল হয়ে গেছে। বললাম তোকে চা খেতে, তাও খাবি না। ধুর। শুভম ভ্রু কুঁচকাল, মুখ গম্ভীর করে ফেলল সে। আমি আর কোনো নাটক দেখতে চাই না লিখি, চলো এখান থেকে ভালোই ভালোই। লিখির গায়ে শিহরণ বয়ে গেল। সে মনে মনে আওড়ালো যে করেই হোক সে যাবে না শুভমের সাথে। আমি তোমার সাথে যেতে চাই না, আমার হাত ছাড়ো। শুভম রাগান্বিত চোখে তাকালো লিখির দিকে। বদলে লিখি তাকে ঘৃণার দৃষ্টি উপহার দিল। শুভম যদি পারত লিখিকে এখানেই কিছু করে ফেলত, কিন্তু শুভম জানে সে এখানে দিব্যর সামনে লিখিকে কিছুই করতে পারবে না। শুভম ভালো করেই জানে যে দিব্য লিখিকে কতটা ভালোবাসে। লিখিকে কিছু করলে শুভমের এই বাড়ি থেকে বের হতেও সমস্যা হয়ে যাবে আজ। শুভমের পাশে প্রমীলা দেবী হাঁসফাঁস করছেন বাহিরে যাওয়ার জন্য। দেখো আমরা এখানে লিখিকে নিয়ে যেতে এসেছি, তাই কোনো ঝামেলা করো না। আমরা তোমার বাড়িতে থাকতে আসিনি, ওকে নিতে আসছি। এখন সরো। নিচু স্বরে বলল শুভম। দিব্য খানিকটা হাসল, ধীরে ধীরে বলে উঠল, তাকে নিয়ে গিয়ে কি করবেন? ওনার এবর্ষণ করাবেন তাই তো? আপনাদের হাতের পুতুল বানিয়ে নাচাবেন? মিথ্যা মায়ার জালে এতদিন ওকে বন্দি করে রেখেছিলেন, তাও উনি খুশি ছিলেন, তাই কিছুই বলিনি। আর এখন উনি অখুশি, তাই না বলে পারছি না। ওনাকে ওনার মতো ছেড়ে দিয়ে চলে যান। এটাতে আপনারাও ভালো থাকবেন, উনিও ভালো থাকবেন। আর ওনার ভালো থাকা মানে আমার ভালো থাকা। প্রমীলা দেবী এই শান্ত স্বরের মানেটা ভালোভাবে বুঝলেও শুভম বুঝল না। রাগান্বিত স্বরে বলে উঠল, সে আমার স্ত্রী। আমাকেই বাকিটা বুঝতে দে, তোর এত নাক না গলালেও চলবে। তোর সাথে এখানে আমি তর্ক করতে আসিনি, ওকে নিতে আসছি। তুই সামনে থেকে সরে গেলে এখন আমরা যেতে পারি। ভাই আমার কথার মানে মনে হয়ে বুঝতে পারোনি। বিয়ে তো আরেকটা করেছো তুমি, সেখানে আবার নাকি বাচ্চাও আছে, তো সেখানেই হ্যাপি থাকো। যে আরেকজনের জীবন কেন নষ্ট করার ট্রাই করছো? লিখি ওনাকে বিয়ে করার 6 মাসের মাথায় তুই আরেকজনকে বিয়ে করেছিস, ওনার বিশ্বাস ভেঙেছিস। এতদিন কত সুন্দর করে নাটক করলি, বেচারি বুঝতেও পারেনি। আর সে চিন্তাও করেনি কোনোদিন তোর এই রূপ দেখবে। গত 8 বছর তোকে বিশ্বাস করে একটু একটু করে একটা স্বপ্নের সংসার সাজিয়েছে, যা তুই নিমিষেই ভেঙে দিলি। সব মেনে নেওয়া গেলেও এটা উনি কিভাবে মানবেন যে তুই এখন ওনার এবর্ষণ করাতে চাচ্ছিস? দিব্যর কথায় শুভম প্রতিক্রিয়া করল না, মুখশ্রীতে রাগের আভাস বিদ্যমান রাখল। লিখি চুপচাপ শুনেই যাচ্ছে, কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছে না। মুখ দিয়ে কথা বের হচ্ছে না কারণ তার কাছে এইরকম পরিস্থিতির পর্যাপ্ত ভাষা নেই। জীবনেও সে কোনোদিন এইরকম পরিস্থিতিতে পড়েনি বা কোনোদিন যে পড়বে কল্পনাও করেনি। লিখির প্রচুর মাথা ব্যথা করছে।
আর নিতে পারছে না কিছু। বাহিরে যাওয়ার রাস্তাটা তো জানিসই, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে এখান থেকে চলে যা। 5 মিনিট সময় দিচ্ছি, আর শোন লিখি তোর সাথে যাবে না। উনি এখানেই থাকবেন। প্রমীলা দেবী শুভমের হাত টেনে ধরলেন, শুভমকে চোখের ইশারায় লিখির হাত ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা বললেন। শুভম কিছু বলতে যাবে, কিন্তু কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে লিখির হাত ছেড়ে দিয়ে বলল, আচ্ছা চলে গেলাম না হয় আজ। কিন্তু একটা কথা মনে রাখিস দিব্য, এতদিন তোর থেকে যা নেয়ার চেষ্টা করিনি, এখন থেকে সেটাই নেয়ার চেষ্টা করব। সুখ তোকে আগেও পেতে দেইনি, এখনো দিব না। শুভম কথাটা বলেই হনহন করতে করতে বেরিয়ে গেল প্রমীলা দেবীকে নিয়ে। দিব্য একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করল। লিখির দিকে এক নজর তাকাল। দেখল লিখি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জানেন লিখি, মেয়ে মানুষ না কোনোদিন কাঁদে না অতি দুঃখে। আর যদি কাঁদেই তাহলে তাদের মন, না হয় চোখ কাঁদে। আমি জানি আপনি কাঁদছেন না, বরঞ্চ খুশি হয়েছেন মরীচিকা থেকে বেঁচে। আমার একান্ত চাওয়া আপনি খুব খুশি থাকুন নিজের জীবনে। দিব্য আর কিছু বলল না, লিখির দরজার সামনে থেকে চলে গেল। লিখি তখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে নিজের বিছানার দিকে গেল। চুপচাপ সেখানে বসে পড়ল। এদিকে শুভমের দ্বিতীয় স্ত্রী বলল, বলেছিলে না উঁচু গলায় যে লিখির এবর্ষণ করাবে? কই এখনো তো পারলে না? আজ এত দিন হয়ে গেল। শুনো, আমার কোনো এক্সকিউজ চাই না। আমি যেটা বলেছি সেটা করতে পারলে করো, আর না পারলে আমাকে ডিভোর্স দাও। মনির রাগান্বিত স্বরের বাক্যগুলো শুভম চুপচাপ শুনল, কিন্তু কোনো জবাব দিল না। প্রমীলা দেবী মণিকে শান্ত হতে বললেন। দেখো বৌমা, এভাবে রেগে বলো না। শুভম তো চেষ্টা করছেই লিখিকে ভাগে আনার জন্য, কিন্তু লিখি এখন দিব্যর কাছে, বুঝতেই পারছো ওকে আমাদের কাছে এনে আঙুলে নাচানো কতটা কঠিন হবে। তুমি একটু বুঝার চেষ্টা করো। মণি প্রমীলা দেবীর কথায় আরো ক্ষিপ্র হল। রাগে ফোঁস ফোঁস করতে করতে বলে উঠল, আমি কোনো এক্সকিউজ শুনতে চাইনি। যদি কাজটা করে দেখাতে পারো তাহলেই কেবল মাত্র আমাকে তোমাদের মুখ খানা দেখাবে। গেলাম আমি, বলেই মণি রাগে গিজ গিজ করতে করতে চলে গেল। শুভম মুখে হাত দিয়ে বসে আছে, প্রমীলা দেবী চুপ করে গেছেন। আপাতত বাড়িতে চল শুভম, বাকিটা পরে দেখা যাবে। শুভম মায়ের কথায় উঠে দাঁড়ালো এবং হাঁটা শুরু করল, সাথে প্রমীলা দেবীও। দিদি, একসাথে দুইটা বর সামলাচ্ছ কিভাবে? স্রোতের কথায় ভ্রু কুঁচকাল মণি। এমনিতেই তার মাথা গরম হয়ে আছে, মেয়েটা আরো গরম করে দিচ্ছে। মণি এক প্রকার ধমকে বলে উঠল, আপাতত আমাকে খোঁচানো বন্ধ কর। আমাকে কি মনে হয় দুইটা বর সামলাচ্ছি মানে? তোমার দুইটা বর আছে, কত কষ্ট করে তোমাকে টাইম বের করতে হয় এদের জন্য। তুমি কি চালাক দিদি? এদের একজনও বুঝতে পারে না তুমি কি খেলা খেলছো এদের সাথে। একসাথে দুইজনকে চালাচ্ছ, তাও আবার বিগত 8 বছর ধরে। কি সুন্দর নাটক করতে পারো তুমি, উফফো। স্রোতের কথায় থামল মণি। কি যেন ভাবল সে, এরপর বলে উঠল, তুই আমার সৎ বোন হলেও আমি এতদিন ধরে তোর সব চাহিদা পূরণ করেছি। তোর এত খারাপ বিহেভিয়ারের পরও। তবে এখন থেকে বলে দিচ্ছি, আবার যদি উল্টো পাল্টা কথা বলিস তো ভালো হবে না। স্রোত তাচ্ছিল্যের হাসি দিল। আমার খারাপ বিহেভিয়ারের কারণটা অবশ্যই জানো।
তোমার চরিত্র আমার একদম পছন্দ না। শুধু টাকার পিছে ছুটো তুমি। তোমার এই টাকার লোভ না জানি কবে যাবে। একসাথে দুই জনের সাথে বেইমানি করছো তুমি। ভেবে দেখো এখন তো তোমার একটা বাচ্চাও আছে, অন্তত তার জন্য হলেও এইসব বাদ দাও। একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে চাইছো তার স্বামীকে দিয়ে। থমকালো মণি, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তার চোখের মণিটা স্থির থাকতে পারল না। স্রোতের কথা সে বুঝতে পারলেও সিরিয়াসলি নিল না। সে জানে সে আগুন নিয়ে খেলছে, একটা সময় হয়তো তাকে পুড়তেই হবে। স্রোত বেশি কিছু বলল না আর শীষ বাজাতে বাজাতে চলে গেল সে। মণি ভাবতে থাকল কতগুলো বছর ধরে সে নিখুঁত নাটক করছে দুজন মানুষের সাথে। আর তারা তাকে এতটাই বিশ্বাস করে যে কোনোদিন সন্দেহ করেনি। ভাবতেই মিথ্যা হাসল সে। তার জীবনে কিছু প্রশ্নের উত্তর লাগবে। জীবনটা প্রথমে সহজ সরল থাকলেও একটা সময় কিছু মানুষ তার দিকে একরাশ প্রশ্ন ছুড়ে দিয়েছে, যার খোঁজ করতে করতে সে গোলক ধাঁধায় আটকা পড়ে গেছে। জীবনের এই গোলক ধাঁধা থেকে বের হতে সে শুভম আর মিহালকে বেছে নিয়েছে। জীবনটাকে রঙিন থেকে বেরঙিন করে উড়ে বেড়াচ্ছে দম আটকানো আকাশে। মণি আনমনেই বলল, যদি কিছু প্রশ্নের উত্তরে জীবনের রং, সুখ আর শান্তি ফিরে আসে, তাহলে সেই প্রশ্নের উত্তরের জন্য চরিত্রহীন হতেও আমি রাজি। হয়তো আমার এই মন্তব্য অনেকে মেনে নিবে, আবার অনেকে মানবে না। তবুও আমি বলবো আমি আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর চাই। দীর্ঘশ্বাস ফেলল মণি। তার উপলব্ধি হচ্ছে না যে বর্তমানে পৃথিবী নামক নাটকে সে কি চরিত্রতে অভিনয় করছে। তবে সে এটুকু বুঝছে যেভাবেই হোক কিছু প্রশ্নের উত্তর চাই তার। আপনাকে বারণ করা হয়েছে কারণে অকারণে আমার বই কিংবা ডায়েরিতে হাত দিবেন না। এই ঘরেই আপনার প্রবেশ নিষেধ, তাও কেন এসেছেন? বিনা বাক্য মাথা নোয়ালো লিখি, তার কাছে কোনো শব্দ নাই বলার মতো। কি বলবে সে ভেবে পাচ্ছে না। দিব্য তাকে কড়া ভাবে নিষেধ করেছে সেদিন যে তার রুমে ঢোকা যাবে না। তবুও সে নিধির বলাতে আজকে দিব্যর ঘরে ঢুকেছে তার ডায়েরি নিধিকে নিয়ে দেওয়ার জন্য। আপনার শাড়ির আঁচল দিয়ে যে আমার ডায়েরি লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন তা আমি দেখে ফেলেছি। এইটা আমার টেবিলেই রেখে দিন। আসলে কি, নিধি আমাকে এটা নিয়ে ওনাকে দিতে বলেছেন। উনি এত করে বলছিলেন তাই। লিখি আর বলতে পারল না, দিব্য দিল এক তাকে ধমক। নিধি বলল, আর অমনি আপনি আমার নিষেধাজ্ঞা অমান্য করে আমার রুমে ঢুকে পড়েছেন। দিন ডায়েরিটা আমাকে দিয়ে দিন। লিখি একটু পিছিয়ে গিয়ে বলে উঠল, ডায়েরিতে কি এমন আছে যে এটা এত দরকার আপনার? নিধি দিত একটু পড়তেই চেয়েছেন। পড়লে কি হয়? দিব্য এগিয়ে আসলো লিখির দিকে, খানিকটা নিচু স্বরে বলে উঠল, সবার তো আর জানার অধিকার নেই। এখানে এক মায়াবী হরিণী চোখের মেয়েকে নিয়ে লেখা কত শত আমার অনুভূতি রয়েছে। আমার সযত্নে রাখা শঙ্খ বলুন কিভাবে ভাঙতে দেই? আমার এত শখের শঙ্খ। আমার শঙ্খকে আমি ফুলে সাজিয়ে রাখতে চাই সারা জীবন। দিব্যর কথাতে লিখির গায়ে ঠান্ডা শিহরণ বয়ে গেল। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। দিব্য এক দৃষ্টিতে লিখির দিকে তাকিয়ে আছে। এতক্ষণ লিখির অস্বস্তি না লাগলেও এখন বেশ অস্বস্তি লাগছে তার। যদিও দিব্য তার থেকে 4-5 হাত দূরে আছে, তবুও তার দৃষ্টি কেমন অস্বস্তিকর লাগছে লিখির কাছে। যদি ভাবেন শঙ্খতে কোনোদিন ফাটল ধরে না তবে আপনি ভুল ভাবছেন।
শখের শঙ্খতেও ফাটল ধরে। লোহার ধর্ম মরিচাকে আপন করে নেওয়া। ঠিক তেমনি শঙ্খেরও ধর্ম এক সময় ফাটল ধরা। সেটা একদিনে হোক বা 100 বছরে হোক। লিখির কথায় চুপ করে গেল দিব্য। শূন্য দৃষ্টিতে কতক্ষণ চেয়ে রইল লিখির মুখের দিকে। এরপর নজর সরিয়ে ফেলল। শঙ্খকে যত্নে রাখা ব্যক্তিটা যতদিন বাঁচবে, শঙ্খটা ততদিন সেই ব্যক্তির সঙ্গে থাকলেই চলবে। সেই থাকাকালীন অন্তত শঙ্খকে ফাটল ধরতে দিবে না ব্যক্তিটা। দিব্যর কথায় লিখি কিছুই বলল না আর। এক কথায় বলার মতো পর্যাপ্ত শব্দ খুঁজে পাচ্ছে না সে। দিব্য আর দাঁড়াল না সেখানে, দ্রুত পায়ে প্রস্থান করল। দিব্যর যাওয়ার পথে না তাকিয়েই লিখি দীর্ঘশ্বাস ফেলল। আর আনমনে নিজের হাত পেতে স্পর্শ করে বলল, আমার পৃথিবীকে রঙিন করার জন্য হলেও আমাকে আরও 2 দশক বাঁচতে হবে। যদি পৃথিবী সাজানোর শেষ পর্যায়ে বিলীন হয়ে যাই, তাহলে হয়ে যাক আমার বিলীন। এই মাসে তোমাকে আমি 60,000 টাকা দিচ্ছি। এর বেশি সম্ভব না আমার পক্ষে। গম্ভীর স্বরে বলল। শুভম কাচু মাচু হয়ে টাকাগুলো হাতে নিল। সমরেশ বাবু চায়ের কাপে চুমুক দিচ্ছেন কিছু একটা ভাবতে ভাবতে। শুভম ভয়ার্ত দৃষ্টি মেঝেতে নিক্ষেপ করে আছে। সে ভাবছে সমরেশ বাবু তো এখনো কিছুই জানেন না। যদি জানেন তাহলে বিরাট এক সমস্যার মুখোমুখি হতে হবে তাকে। রাজনীতিবিদ মানুষ, তার মেয়ের সাথে সে এত বড় অন্যায় করছে। লিখি তার নিজের মেয়ে না হলেও নিজের মেয়ের থেকে কম ভালোবাসেন না। শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা না হওয়ার কারণে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিচ্ছেন। আর এখন তিনি যদি জানতে পারেন যে লিখির সাথে সে ঘোর অন্যায় করছে, তবে শুভমকে তিনি যে কি করতে পারেন ভেবেই শুভমের খানিকটা ভয় লাগছে। কালকে লিখিকে এবাড়িতে দিয়ে যাবে, বিগত 2 মাস হলো মেয়েটাকে দেখি না। বাবার মন জানোই তো মেয়ের প্রতি কেমন দুর্বল। দিয়ে যেও ওকে। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ঠিক আছে। শুভম ভয়ে আঁতকে উঠল, তড়িঘড়ি করে বলে উঠল, আসলে কি বাবা, ওকে নিয়ে তো অনেক দিন হলো কোথাও ঘুরতে বের হই না। ও গত কয়েকদিন ধরে খালি আবদার করছে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। তো আমরা প্ল্যান করেছি পরশু কোথাও থেকে 1 সপ্তাহ ঘুরে আসব। তড়িঘড়ি করে বলল। সমরেশ বাবু কি জানি ভাবলেন। এরপর বলে উঠলেন, তা বেশ তো, ঘুরে আসার পর না হয় লিখিকে দিয়ে যেও। শুভম ছোট করতে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আপনার কাছে ওকে রেখে যাব। আজ তাহলে আমি আসি। বলেই শুভম টাকার ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। বাড়ি থেকে বের হয়ে হাঁফ ছাড়ল সে। মনে মনে আওড়াল, কিভাবে এখন লিখিকে নিজের খাঁচাতে বন্দী করি। যে করে হোক ওকে দিব্যর বাড়ি থেকে বের করতে হবে। ভাবতে ভাবতে বাড়ির উদ্দেশ্যে রওনা হল শুভম। টাকাগুলো যে হাতে পেয়েছে এটাতেই সে খুশি। তোমাকে আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল, যদি কিছু মনে না করো। আমতা আমতা করে বলল। মনির কথায় মিহাল ব্রু কুঁচকাল। খানিকক্ষণ পর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, হ্যাঁ বলো। তোমার বাবা আর সমরেশ নামের লোকটা কি অনেক আগের থেকে বন্ধু একে অপরের? তা জেনে তুমি কি করবে? ভ্রু কুঁচকে বলল, না এমনি বলো না। হ্যাঁ অনেক আগের থেকে তারা একে অপরের বন্ধু। মনি কি যেন ভাবল, এরপর বলে উঠল, সমরেশ বাবু তো মনে হয় 2টো বিয়ে করেছেন তাই না?
মিহাল বিরক্ত হল মনির প্রশ্নে। এরপর বলল, না, একটাই করেছেন। ওনার স্ত্রী গর্ভবতী থাকাকালীন অন্য পুরুষের সাথে পালিয়ে যান বলে সবাই ধারণা করেন। তবে এটা সত্যি না। মনি চমকালো, কিছু একটা মেশালো কণ্ঠে বলে উঠল, কি? সত্যিটা কি? এটা আমাকে বাবা বলেছেন এবং তিনি বারণ করেছেন কাউকে না বলতে। তাও তোমাকে বলছি, আমার স্ত্রী হও তাই। সমরেশ বাবু ওনার বড় ভাইকে খুন করেছেন এবং তার স্ত্রীর সতীত্ব হরণ করেছেন। ওনার বড় ভাইয়ের একটা 9 মাসের মেয়েও ছিল, যাকে বর্তমানে ওনার নিজের মেয়ে বলে সবাইকে পরিচিত করেছেন। মেয়েটার নাম মনে হয় লিখি হবে। যখন তিনি এই ঘৃণ্য কাজ করছিলেন তখন ওনার স্ত্রী ওনাকে দেখে ফেলেছিলেন। তাই উনি চাইছিলেন ওনার স্ত্রীকেও মেরে ফেলতে, কিন্তু পারেননি। ওনার স্ত্রী পালিয়ে গিয়েছিলেন। সমরেশ বাবুর ভাইয়ের স্ত্রী তখনও বেঁচে ছিলেন। সমরেশ বাবু ওনার ভাইয়ের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিলেন। দীর্ঘক্ষণ কথা বলে একটু দম নিল মিহাল। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সমরেশ বাবুর স্ত্রী দ্বিতীয় বিয়ে করেছিলেন। জানা গিয়েছিল ওনার একটা মেয়ে হয়েছিল। সমরেশ বাবু তা জানার পর ওনার স্ত্রীকে মারার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু তখন তিনি কিছুই করেননি। নতুন নতুন রাজনীতিতে পা দিয়েছিলেন, কোনো সমস্যা চাননি। তাই উনি যা করতে চাইছিলেন তা আমার বাবা করেছে। ওনার স্ত্রীকে গাড়ি চাপা দিয়েছিলেন। সমরেশ বাবু ওনার নিজের মেয়েকেও মারতে চেয়েছিলেন, তবে পারেননি। ওনার স্ত্রীর দ্বিতীয় পক্ষের লোকটা ওনার মেয়েকে নিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিলেন। মনির হৃদয়ে যেন বাজ পড়ছে ক্ষণে ক্ষণে। ধারালো ছুরি তার বুকে গিয়ে বিঁধছে বারবার। নিঃশ্বাস ঘন হয়ে আসছে মনির। আপনা আপনি তার চোখ দিয়ে জল পড়ছে। মনি চোখের জল হাতে নিয়ে অবাক হল, সে তার জীবনের শেষ কান্না করেছিল মায়ের লাশের পাশে বসে। আজ এতগুলো বছর পর সে আবার কান্না করছে। মনির বোধগম্য হচ্ছে না সে কি খুশিতে কান্না করছে নাকি দুঃখে কান্না করছে। যদি কান্নাটা হয় খুশির, তবে সে তার মায়ের প্রতিশোধ নিতে পারবে। আর যদি দুঃখের হয় তাহলে এটা ভেবে কান্না করছে যে মানুষ কতটা খারাপ হতে পারলে নিজের সেই ভাইয়ের স্ত্রীর সাথে এতটা অন্যায় করতে পারে। মনি বুঝতে পারছে না সে কেন কান্না করছে, তবে সে এতটুকুই জানে যে সে কান্না করছে। মনি অন্যদিকে অবাক হচ্ছে, তার শ্বশুর কিভাবে তার মাকে মেরে ফেলতে পারল। যদিও সে ওদের সাথে এতদিন ধরে নাটক করে আসছে, তবুও সত্যিটা জানতেই সে এমন করেছে। মনি নিজের ব্যক্তিত্বটাকে জোরালো করল, হাতে থাকা ইনজেকশনটা মিহালের ঘাড়ে পুশ করে দিল। মনির আচমকা এরকম কাণ্ডে হতবাক হল মিহাল। এদিকে ঘাড়ে প্রচণ্ড ব্যথা হতে লাগল তার। রীতিমতো তার ধীরে ধীরে অন্ধকার লাগছে সব কিছু। প্রথমে ক্ষমা চাচ্ছি এতদিন তোমাদের সাথে নাটক করার জন্য। বিশ্বাস করো, আমার মাকে যারা নির্মমভাবে মেরে ফেলেছে তাদের শাস্তি দিতেই আমার এই পন্থা অবলম্বন করা। তোমার বাবার এই ঘৃণ্য পাপ কর্ম জেনেও তুমি ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নাওনি, যেখানে তুমি কিনা নিজেকে ন্যায় বিচারক দাবি করো। একজন উকিলের কাজ সবসময় ন্যায়ের পথে থাকা। আর তুমি ভালো করেই জানো অন্যায় করে যে আর অন্যায় সহে যে উভয় সমান অন্যায়কারী। তোমার এটাই প্রাপ্য ছিল। আমি আমার মায়ের এবং আমার সুন্দর শৈশব নষ্ট করার জন্য শাস্তি তো সবাইকে দিবই। মিহাল মেঝেতে পড়ে গেল, মনি উঠে দাঁড়াল।
রান্নাঘরে গিয়ে চায়ের কাপে বিষ সাথে অ্যাসিড মেশালো। তাচ্ছিল্যের একটা হাসি দিল। এরপর নিজের শ্বশুরের রুম গিয়ে ওনাকে দিয়ে দিল। উনি হাসি মুখে সেটা হাতে নিলেন। আরে বৌমা, চা বানাতে গেলে কেন? মণি কিছুই বলল না, উত্তরে একটা মিষ্টি হাসি দিল। মণি অধীর আগ্রহে চেয়ে আছে মিহালের বাবার চায়ের কাপে চুমুক দেওয়ার দৃশ্যটা দেখার জন্য। বাড়িতে শুধু মিহাল আর মিহালের বাবা থাকে। এছাড়া তাদের আর কোনো আত্মীয় স্বজন নাই মনির জানা মতে। কোনটা খারাপ কোনটা ভালো মনির বোধগম্য হচ্ছে না। তাই সে আপাতত মায়ের মৃত্যুর প্রতিশোধ নিবে মনে মনে ভেবে রেখেছে। তার জীবনটা তো সুন্দরও হতে পারত। আর এতটা বিষাদমাখা না হলেও পারত তার জীবনটা। জীবনে সুন্দর সেও জানে, তবে জীবন সুন্দর হওয়ার জন্য পরিবেশ দরকার এবং মানসিক শান্তির দরকার, যা বরাবরই সে পায়নি। মণি চেয়ে দেখছে কিভাবে তার শ্বশুরের মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, কিভাবে কাতরাচ্ছে উনি। আহ, প্রশান্তি। মনির কেন যেন আজ খুব প্রশান্তি লাগছে। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।